জি, আসসালামু আলাইকুম। আসলে প্রতিটি মানুষই আহ, চায় যে সুখী সমৃদ্ধ একটি জীবন এবং ধনে সম্পদে ভরপুর একটি জীবন, এরকম চাওয়াই আসলে অনেকের থাকে। কেউ দরিদ্র হতে চায় না এবং কেউ নিজের স্বপ্নকে কখনোই ফেলে দিতে চায় না, কারণ স্বপ্ন মানুষের একটি বেঁচে থাকার প্রত্যয়। স্বপ্ন মানুষকে সুন্দর জীবনের দিকে ধাবিত করে। তো সেক্ষেত্রে মানুষ তখন আয়ের দিকে নেশা থাকে, কি করে বেশি আয় করা যায়, কি করে বেশি সম্পদ আহরণ করা যায় ইত্যাদি। এখান থেকে মানুষের যে ষড়রিপু আছে, লোভ, তার মধ্যে একটি, তখন এই লোভটা কাজ করে মানুষকে, তখন অমানুষের পর্যায়ে নিয়ে আসে। মানুষ তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তখন সে ওই আয়টা বৈধ না অবৈধ, নৈতিক না অনৈতিক, এই বিষয়গুলো তখন চিন্তা করে না। সেক্ষেত্রে ব্যবসায়ী ধরুন, ব্যবসায়ী হতে পারে, কিন্তু ব্যবসা বাণিজ্য কিছুই করে না, চাকরিও করে না। এক শ্রেণীর লোক আছে যারা নিয়ে দালালি করে বেড়ান, যারা টাউট, বাটপার, প্রতারক, তারাও একটা শ্রেণী। তারাও কিন্তু মানে আয় করার জন্য, সম্পদ আহরণের জন্য তারাও চেষ্টা চালিয়ে যায়। আবার যারা বেসরকারি কিংবা সরকারি চাকরি করেন, তারাও তখন যে সরকারি পয়সা পান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের যে বেতন ভাতা দিয়ে থাকে, তারপরেও তারা চেষ্টা করেন অন্যায্যভাবে, অনৈতিকভাবে কীভাবে বেশি পয়সা কামানো যায়। এবং এই প্রবণতা কিন্তু আমরা দেখি, সম্প্রতি আমরা দেখেছি যে এগুলি নিয়ে দেশের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে। বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি, তারপরে সেনাপ্রধান নিয়ে অনেক কথা হচ্ছে। আরও প্রতিদিনই, প্রতিনিয়তই পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত দুর্নীতির কথা আসছে। কিন্তু কেন এই দুর্নীতি হচ্ছে? এই যে দুর্নীতিগুলো হচ্ছে, দুর্নীতির কারণে সবাই যে আর্নটা করে, এটাকে আমরা বলি কালো টাকা। এখন 2024-25 অর্থবছরে যে বাজেট করা হয়েছে, সেই বাজেটে বলা হয়েছে যে 15% ট্যাক্স দিয়েই এই কালো টাকাকে সাদা করা যাবে। কালো টাকা মানেই তো অন্যায় টাকা। যদি এটাকে বৈধতা দেওয়া হয়, তাহলে আল্টিমেটলি কী হচ্ছে? আল্টিমেটলি অন্যায়কেই বৈধতা দেওয়া হচ্ছে। কিন্তু অন্যায়কে বৈধতা দিয়ে কি একটি সুখী সমৃদ্ধ সমাজ, রাষ্ট্র তৈরি করা যাবে? একটি ন্যায়পরায়ণ সমাজ তৈরি করা যাবে কিংবা রাষ্ট্র তৈরি করা যাবে? এখানে কি তখন সুশাসন প্রতিষ্ঠিত হবে? এখানে কি তখন মানুষের মধ্যে নৈতিকতা বোধ, মূল্যবোধ, এগুলি কি ডেভেলপ করবে? এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। বড়ই আহ, কষ্টের বিষয়, আমরা যারা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখেছি, সম্পৃক্ত হয়েছি, আসলে আমরা তো এই দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধেই তো আমরা আসলে লড়াই করেছি এবং স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে এসে যদি আমরা একদম সার্বভৌম একটি পার্লামেন্টে যদি এরকম একটি আইন পাস হয় যে যারা অন্যায়ভাবে প্রতারণা করে টাকা অর্জন করবে, তারা একটা মিনিমাম অ্যামাউন্ট কর যদি দেয়, তাহলে তাদের টাকাটা বৈধ হয়ে যাবে। তাহলে আর কিসের আইনের শাসন, কিসের গণতন্ত্র, কিসের স্বাধীনতা, কিসের? তাহলে তো যে যেভাবে পারে কেটে মেরে টাকা কামাবে, তারপরে পরের বছর এসে আবার ওই টাকাটাকে সাদা করে দিবে। অর্থাৎ ওখানে প্রশ্ন তোলা যাবে না, বিচার আদালতে বিচার করা যাবে না, সে দুর্নীতি করেছে, অন্যায় করেছে। তো এটা কোনোভাবেই আসলে নিজের মনের মধ্যে সায় দেয় না। এই কারণে আমি কিন্তু একজন মুক্তিযুদ্ধের সন্তান। আমি 1971 সাল দেখেছি, 1966 সালের যে 6 দফা, তখন আমরা প্রাইমারিতে পড়ি। সেই 6 দফা আন্দোলনে কিন্তু আমরা বুঝে না বুঝে, আমাদের বড় ভাইরা বলেছে, আমরা কিন্তু ওই যে পোস্টার ছিল, পোস্টার নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। তো সেগুলো আসলে মনে পড়ে, 71 সাল মনে পড়ে। হাতে রাইফেল উঠেছে, সেলার উঠেছে, এসএমজি উঠেছে, গ্রেনেড আমরা মুক্তিযোদ্ধাকে সরবরাহ করেছি, বিভিন্ন কিছু করেছি। তারপরে এরকম জীবন ঝুঁকি নিয়ে যেখানে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখছি, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে লুটেরারা যারা, তারা সম্পদের পাহাড় গড়বে,
এবং এক সময় তাদেরকে আমরা মাফ করে দেব। তাদের অর্জন, তাদের কালো টাকা, তাদের দুর্নীতি এটাকে আমরা সাদা করে দেব। না, সে দুর্নীতি করে নাই, বিচার করা যাবে না, তার প্রশ্ন তোলা যাবে না। এটা আসলে খুব দুঃখজনক, বেদনাদায়ক। তাহলে আমরা কিভাবে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব, কিভাবে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করব? স্মার্ট বাংলাদেশ মানেই তো নৈতিকতার উচ্চ শিখরে আমাদের যেতে হবে, মূল্যবোধের উচ্চ শিখরে যেতে হবে। আমরা কি তাহলে নষ্ট মানুষের দিয়ে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করব? আমাদের তো এখন থেকেই প্রতিটি সেক্টরে নীতি নৈতিকতা বোধসম্পন্ন মানুষকে নিয়োগ দিতে হবে, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সর্বক্ষেত্রে। সেটা ব্যবসা হোক, সেটা সরকারি চাকরি হোক, কৃষি খামার হোক, কিংবা ছোট কুটির শিল্পের মালিক হোক, মধ্যম শিল্পের মালিক হোক, বৃহৎ শিল্পের মালিক হোক, সবাইকে একটি মানবিক মূল্যবোধের আওতায় তাদের মূল্যবোধের জবাবদিহিতে আনতে হবে। কারণ মূল্যবোধ যেখানে কাজ করবে না, সেই রাষ্ট্র সত্যিকার অর্থেই কখনই এগিয়ে যেতে পারবে না, এবং তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বলে। এবং আমি মনে করি যে একটি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র হতে গেলে প্রতিটি মানুষের মধ্যেই, আর যাই হোক, লোভ থাকবে, কিন্তু ভয়ানক রূপ থাকবে না যেটা অন্যকে ক্ষতি করে, রাষ্ট্রকে ক্ষতি করে, মানুষের সম্পদকে কতিপয় মানুষের কাছে কুক্ষিগত হয়ে যায়। এরকম একটি সমাজ, এরকম একটি রাষ্ট্র আমরা কিন্তু কখনো চাই। কথাগুলো হয়তো খারাপ শোনা যায়, কিন্তু আপনি যদি একা একা বিবেচনা করেন, আপনি দেখবেন যে আসলে আপনি কী চান। আপনি চান আপনি অন্য দ্বারা প্রতারিত হন, আপনার পকেটের টাকাটা আরেকজনে নিয়ে যাক, আপনি জুলুমের শিকার হন। আপনি কি চান? না, কেউ চায় না। তাহলে আমাদের এই যে একটি সিদ্ধান্ত যে কালো টাকাকে সাদা করা যাবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ যদি ট্যাক্স দেওয়া হয়, তাহলে সেটা সাদা হয়ে যাবে, অর্থাৎ সেটা বৈধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বিচারিক ব্যবস্থায় যাওয়া যাবে না। আমরা কি তাহলে তাকে সম্মান করব? তাকে আমরা বলবো সাধু সাধু? একজন চোরকে আমরা সাধু বলবো, একজন ডাকাতকে সাধু বলবো, একজন হাইজ্যাকারকে, একজন প্রবঞ্চক প্রতারককে আমরা সাধু বলবো? হায় রে, খুব মনে পড়ে 1971 সাল, খুব মনে পড়ে। জানি না, আমাদের বয়স অনেক হয়ে গেছে, 60-এর উপরে চলে গেছি, কিন্তু জানি না আগামী কী অপেক্ষা করছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।